প্রিয় দর্শক, আর টিভির বিশেষ আলোচনা গোল টেবিলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলছিলাম বিচার বিভাগের স্বাধীনতা ও আইনজীবীদের ভূমিকা নিয়ে। বিরতির আগে খানিকটা আলোচনা আমরা করেছি। এ পর্যায়ে আমি প্রথমেই অনুরোধ করব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে তার কথা বলবার জন্য। ধন্যবাদ আপনাকে। তো আমি আমার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগেই দুটো জিনিস একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে, প্রথমত সালেহ সাহেব বলেছেন যে বিচারপতি কে এম হাসান এবং বিচারপতি মোদাচ্ছের সাহেবকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্যই তখন হয়তো আইন করেছে বা নিয়োগ দিয়েছে। এটা হয়তো উনি ভুলে গেছেন বা খেয়াল আছে কিনা ওনার জানি না। তো বিচারপতি কে এম হাসান এবং বিচারপতি মোদাচ্ছের সাহেব কিন্তু হাইকোর্টের সিনিয়র মোস্ট বিচারপতি ছিলেন। ওনাদেরকে সুপারসিড করে জুনিয়রদেরকে অ্যাপিলেট ডিভিশনে নেওয়া হলো, ওনারা হাইকোর্টে রয়ে গেলেন। এরপরে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে তাদের সিনিয়রিটি রেস্টোর করে অ্যাপিলেট ডিভিশনে নেওয়া হলো। একটা দিক, ওটা ভিন্ন জিনিস। এই হতে একটা দিক। আরেকটা দিক হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে কনস্টিটিউশনে কোথাও আপনার কতজন বিচারপতি থাকবে এটা কিন্তু নির্দিষ্ট করা নাই। অ্যাপিলেট ডিভিশনও নেই, হাইকোর্ট ডিভিশনও নেই। কাজেই তখন যে ওনাদের নিয়োগ দেওয়া হয়েছিল সিনিয়রিটি রেস্টোর করার জন্য নেওয়া হয়েছিল, অন্য কোনো পারপাসে না। এই একটা। আর আরেকটা কথা হচ্ছে, ইতিমধ্যে আমাদের আরেক ফ্রেন্ড বলেছে যে বেগম জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন ওনার জাজেস অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে শাহাবুদ্দিন সাহেবকে যখন কনসাল্ট করা হয়নি, তখন শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন যে আই এম নোবডি। ট্রু, কিন্তু বিষয়টা হচ্ছে কনসালটেশনের তখন নিয়ম ছিল না, বিধিগতভাবে চলে আসতেছিল, প্রেসিডেন্ট আকারে চলে আসতেছিল। কিন্তু প্রাইম মিনিস্টার, তদানীন্তন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়াকে যখন ফাইলটা পুট আপ করা হয়েছিল তখন ওনাকে বিষয়টা বলা হয়নি। তার ফলে দ্য মোমেন্ট ইট ওয়াজ ব্রট টু হার নোটিস, যখনই তার নোটিশে আনা হয়েছিল যে এটা গতানুগতিকভাবে প্রেসিডেন্ট হিসেবে চলে আসতেছে, সাথে সাথে উনি চেঞ্জ করে দিয়েছিলেন। উনি ওটাকে রাখেন নাই। প্রধান বিচারপতির যে কনসালটেশনের প্রত্যাশা বা রুলস, এটাকে উনি রেস্টোর করেছিলেন। কাজে উনি ওখানে সুপারসিড করাটা বা কনসালটেশনটা বিধি বহির্ভূতভাবে এটাকে বরদাস্ত করেননি, উনি চেঞ্জ করে দিয়েছেন ওনার নলেজ আসার সাথে সাথেই। এই হচ্ছে একটা দিক। আর আরেকটা জিনিস যে একজন দর্শক প্রশ্ন করেছেন, ও ব্যারিস্টার তানিয়া আমিরের একটা জিনিস একটু উত্তর দিতে হয়। সেটা হচ্ছে ব্যারিস্টার তানিয়া আমির একটা জায়গায় বলেছেন মামলা না, একটু দিতে হবে। ব্লেম আসলে তো একটু তথ্যভিত্তিক ব্লেম যদি না হয়, দল যদি ওনাকে আবার তথ্যভিত্তিক না, দলের বহিষ্কারের চিন্তা আমি করি না। আমি যা বাস্তবতা আমি সেটাই ফলো করি। সেটা হচ্ছে তানিয়া আমির বলেছে, ব্যারিস্টার তানিয়া আমির বলেছে যে বাসভবন থেকে সাদা কাগজে নোট দিয়ে মামলা চেঞ্জ করেছে। নো, ইট ইজ নট কারেক্ট। এটা ছিল কোর্টে, চিফ জাস্টিস মহোদয় বেঞ্চ রিকনস্টিটিউট করেছিলেন। না, আপনি দুর্ভাগ্য, উনি স্টে করে দিয়েছিলেন বাসা থেকে। না, বন্ধ করেছেন বাসা থেকে। এটা চিফ জাস্টিস, আমি তখন সম্পাদক, তানিয়া ছিলেন লয়ার, আমরা ছিলাম কোর্টে। চিফ জাস্টিসের আর্টিকেল 107 এ হাইকোর্টের বেঞ্চ রিকনস্টিটিউট বেঞ্চে ঠিক রেখেছিলেন। এই মামলার পরবর্তী কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন। যে আমি মামলার কার্যক্রম বন্ধ হয় নাই, বাসা থেকে হয় নাই, কোর্ট থেকে হয়েছে। এটা বোধহয় তথ্যের একটু বিভ্রান্তি আছে। আমার মনে হয় আমি তখন ছিলেন না, ছিলেন না, আমি তো প্র্যাকটিসিং লয়ার তখন। আপনার যে ভুলটা হয়েছে, তথ্যগতভাবে আপনার যে ভুলটা হচ্ছে এটা শুধরে দেব আমি, আপনাকে শুধরে দেব একটু পরে। সেটাই। এই একটা আরেকটা জিনিস হচ্ছে, একজন দর্শক প্রশ্ন করেছেন, একজন দর্শক ফোন করেছেন, খুব যথার্থই বলেছেন যে সিনিয়র অ্যাডভোকেটরা কোর্টে গেলে একটু প্রায়োরিটি পাচ্ছে, বা সিনিয়র অ্যাডভোকেটদের মামলা কন্ডাক্ট করার ব্যাপারে যাদের অর্থবিত্ত নাই তারা পারতেছে না। এটা খুবই সত্য কথা বলেছে। তবে এখানে একটু ভুল বোঝারও বিষয় আছে। যেটা হচ্ছে, একজন সিনিয়র লয়ার তো একদিনে সিনিয়র লয়ার হয় না। 20 বছর, 25 বছর, 30 বছর প্র্যাকটিসের পরে তারা একটা লেভেলে চলে যায়। তো ন্যাচারালি ওনারা যখন কোর্টে যায় তখন আমাদের কোর্ট তো 2/3 আমাদের লয়ার থেকে জাজ হচ্ছে, 1/3 আসতেছে জুডিশিয়ারি থেকে। তো সিনিয়র লয়ার যখনই যায় কোর্টে তখন ন্যাচারালি ওনাদের বিভিন্ন ব্যস্ততা থাকে, ওনাদের একটু প্রায়োরিটি কোর্ট দেয়। এটা আমরা গতানুগতিকভাবে এখন না, বাংলাদেশ সৃষ্টির পর থেকে দেখে আসতেছি। আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি একজন যাব ব্যারিস্টার বড়ুয়ার কাছে। যে প্রশ্নটি এলিনা আপা তুলেছেন যে বিচার ব্যবস্থায় যে এক ধরনের ঘুষ, দুর্নীতি, ওনার ভাষায় টেন্ডার, সিন্ডিকেট লেনদেন হচ্ছে, তো এইখান থেকে বিচার ব্যবস্থাকে আসলে মুক্ত করার উপায় কি? ধন্যবাদ রুবায়েত আপনাকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আপনার এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে একটি বেসিক জিনিস একটু ক্লিয়ার করতে চাই।
উপস্থিত আলোচকদের কাছেও এবং দর্শকদের কাছেও। আলোচনার শুরুতেই আমার সাংবাদিক ভাই সালেউদ্দিন বললেন ওনার দল কি ভাববে এবং ওনার দল। স্বভাবতই এই পোলারাইজেশনটা আমাদের টোটাল মাইন্ডসেটের মধ্যে রয়ে গেছে এবং আলোচনাটা যদি আপনি যতটুকু আমরা এগিয়েছি যদি একটু বিশ্লেষণ করেন, আমাদের এখনো কিন্তু আলোচনার ট্রেন্ডটা কিন্তু এরকমই। আমি এদিকে বসে আছি সাদা দলে, ওদিকে নীল দল। এখন আমি বসে বসে ভাবছি আমি কোন দল? আমি তো কোনো দলের নই, আমি সাদাতেও না নীলেও না। হোয়াট ইজ মাই আইডেন্টিটি? অ্যাজ এ জুনিয়র লয়ার আমি যখন আদালতে এসেছি, আদালত পাড়ে এসে আমি যাদেরকে দেখছি আমার শ্রদ্ধেয়জন সবাই বসে আছেন এখানে, ওনাদেরকে শুরু থেকেই দেখছি লাল দল আর নীল দল বলে বলে নিজেদের একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়ার জন্য। এই যে রাজনীতির সারা দেশের যে পোলারাইজেশন, এটা থেকে আমরা বেরোতে পারছি না। আমরা এখন মনে মনে বলছি, আমরা এখানে গলা ফাটিয়ে বলছি বিচারকদের বেরিয়ে আসার জন্য। বিচারক কারা হচ্ছেন? আমার আপনার বাড়ির থেকেই তো যাচ্ছে, আমার ভাই হচ্ছেন, আপনার বন্ধু হচ্ছেন, আপনার ছেলে হচ্ছেন। তো ওনারা এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসবেন কিভাবে? সারা দেশই তো আওয়ামী লীগ এবং বিএনপি। আমি তো আওয়ামী লীগ বিএনপি করি না, আমি কোথায় যাব? আপনি রাষ্ট্র ব্যবস্থার এই দুর্নীতির কথা বলছেন, বিচারকদের নিয়ে অনেক কথাই বলছেন। এখানে টোটাল ললেসনেসের একটা সিনারিও এখানে চলে আসছে। দর্শকদের কাছে মনে হতে পারে যে সারা দেশের যে ললেসনেস সিচুয়েশন সেটা বিচার ব্যবস্থার মধ্যেও চলছে। যদি চলেই থাকে সেটা তাই কি শুধু বিচার ব্যবস্থার একার? সেটা কি আমাদের নয়, আপনার নয়, আমার নয়? আমরা কি করছি? আমরা এখানে এসে এক রকমের কথা বলছি, কোর্টে গিয়ে আমাদের ভিন্ন আচরণ। উই আর অলওয়েজ টু ফেস। আমাদের নিজেদের সংশোধন প্রয়োজন, আগে এই পোলারাইজেশন থেকে বের হয়ে আসা প্রয়োজন। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র যারা এখানে আমার সাথে আছেন, আমি তাদেরকে আমার সিনিয়র হিসেবেই সম্মান করতে চাই, আওয়ামী লীগ নেতা হিসেবেও না, বিএনপি নেতা হিসেবেও নয়। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার একটু রেজাউল করিমের কাছে যাব। আমরা দেখেছি যে অবস্থা এরকম হয়েছে যে দুজন বিচারক অন্তত আমি মনে করতে পারি যারা নিজেরাই বিচার বহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো যাদেরকে দিয়ে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই তারাই এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গাজীপুরে আমরা দেখেছি কোর্টকে অ্যাটাক করা হয়েছে। মানে কোন পর্যায়ে গেলে আদালতকে আক্রমণ করা হয়, বিচারকদেরকে হত্যা করা হয়, মানে কত বাজে অবস্থায় আমরা আসলে আছি। প্লিজ। ধন্যবাদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যারা আইন মানতে চায় না, যারা সংবিধান মানতে চায় না, সংবিধানের আলোকে অন্য যে সকল আইন সেগুলো যারা মানতে চায় না, তারা তাদের নিজেদের মতো করে একটি বিচার ব্যবস্থা চালু করার চেষ্টা করে। সেই চেষ্টার একটা উগ্র সাম্প্রদায়িক দিক ছিল। একসঙ্গে সারা বাংলাদেশের 63টি জেলায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। জগন্নাথ পাড়ে এবং শহীদ সোহেল এই দুজনাকে নির্মমভাবে হত্যা করা হয়। গাজীপুরে বোমা নিক্ষেপ করে 7 জন মারা যায়। ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর, যিনি একটি জঙ্গিদের মামলার কন্ডাক্ট করছিলেন, তাকে বোমা মেরে ফেলা হয়। এ জাতীয় ঘটনা থেকে বিভিন্ন জায়গায় আদালতে যখন হুমকি আসে যে কোনোভাবেই তোমরা এই বিচার করতে পারবে না, সেই ধারাবাহিকতাটা আপনি দেখবেন এখনো আছে। যেমন এখন মানবতা বিরোধী অপরাধের একটি বিচার কার্যক্রম চলছে, সেটা কিন্তু একটা বিধিবদ্ধ আইনের অধীনে চলছে। এখানে এমন নয় যে একতরফা কোনো বিচার চলছে। একটা পক্ষ, বিশেষ করে যারা আসামি, তারা বললেন এই আদালত ভেঙে দিতে হবে। একটা পর্যায়ে তারা এমনভাবে হুঙ্কার করলেন যে আদালত চলতে দেওয়া হবে না। একটা পার্টি যে তারা এত অ্যাগ্রেসিভ হলেন, তারা বললেন যে যদি কোনো জাজমেন্ট দেওয়া হয় গৃহযুদ্ধ বাঁধিয়ে দেব। এই যে ধারাবাহিকতাটা, এটা কিন্তু অপরাধ থেকে নিজেদেরকে বিচারের বাইরে রাখার যে সংস্কৃতি, ইম্পিউনিটি, সেই সেন্টিমেন্ট থেকে কিন্তু এগুলো করা হয়। আবার দেখবেন যে এইগুলিকে কখনো কখনো আমরা রাজনৈতিক স্বার্থে, যেটা আমাদের ভাই বড়ুয়া বলছেন, রাজনৈতিক স্বার্থে এগুলোকে কিন্তু আমরা পেট্রোনাইজও করছি নানাভাবে, কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে, যে না ওদেরকে এইটা করতে হবে, এইটাকে সমর্থন দিচ্ছি। বিচারহীন অবস্থা যদি হয় তাহলে তার সভ্যতা থাকবে না। তা নিয়ে যেটা বলছেন আইনের শাসন থাকবে না, গণতন্ত্র থাকবে না, তাহলে কি আমরা আদিম অসভ্য যুগে চলে যাব? সেই কারণেই বিচারের ঊর্ধ্বে কেউ নয়, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। কাউকে ইন্ডেমনিটি দেওয়া যাবে না, কোনো ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় তানিয়া আপার অনেক কথা বলতে জমে আছে, সবার বক্তব্য আপনি শুনেছেন। আমি প্রথমে ফ্যাকচুয়ালি একটু ক্লিয়ার করি। 111 আজকে বাংলাদেশে যে হয়েছিল, এই ডিসপিউটটা যখন আমরা আদালতের দুয়ারের ভিতরে ঢুকাতে পারলাম না, একটা সাংবিধানিক প্রশ্ন ছিল। যখন প্রধান বিচারপতি হস্তক্ষেপ করলেন এবং হাইকোর্ট বিভাগকে নির্বাহী নির্দেশের মতো দিলেন যে এই দুটো মামলা শুনানি করবে না, যদি স্টেও করতে হয়, এটা তো হাইকোর্ট আগে আমলে নেবেন, রুল ইস্যু করবে। দ্য কেস মাস্ট বি পেন্ডিং বিফোর দ্য হাইকোর্ট বিফোর অ্যাপেলেট ডিভিশন ক্যান ইন্টারফিয়ার। এবং অ্যাপেলেট ডিভিশন আমরা কখনো দেখি প্রধান বিচারপতি তো চেম্বার জাজে বসেন না,
এই ইন্টারিম অর্ডারগুলো কখনো প্রধান বিচারপতি দেন না, এটা ওনার বাসভবন থেকে দেয়া হয়েছিল। এবং আমি ফাইলিং লয়ে ছিলাম, আমাদের তৎকালীন অ্যাটর্নি জেনারেল আমাকে একটা সাদা কাগজ দিচ্ছিলেন, সো আমি রিফিউজ করলাম অ্যাকসেপ্ট করতে, কারণ একটা কাগজ তখন আদালতে দেয়া হবে, ওটা যথাযথভাবে অ্যাফিডেভিট হবে, ব্লু শিটে থাকতে হবে, কায়দা কানুন আছে। তখন এটা সরাসরি কোর্টের গায়ে অলমোস্ট খুব ওইভাবে দিয়ে দেওয়া হলো, এবং কোর্ট দেখলেন ওখানে বলা আছে যে এখানে কোর্ট এম্বারাস ফিল করলে বলা হলো আমাদেরকে এই দুটো মামলা শুনানির জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা না শুনি, এবং কোর্ট তখন নেমে গেল। সো এটা ইন্টারফিয়ারিং ইন দ্য কোর্স অফ জাস্টিস, আপনার এখানে প্রভার্সিং দ্য কোর্স অফ জাস্টিস। এবং এই মামলাটা আমার খুব সিনসিয়ার ধারণা, খুব সরলভাবে বলছি দেশবাসীর কাছে, এই মামলাটা যদি আমরা আদালতে 4 দেয়ালের ভেতরে রাখতে পারতাম, রাস্তায় লগি বৈঠা বলেন বা এই ডিসপিউটটা উপছে পড়তো না, এবং আই কোয়েশ্চেন আজকে 111 হয়তো বা হতো না, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা হয়তো চলমান থাকতে পারত, এবং আইনের শাসনের মাধ্যমে থাকতে পারত। সরি, আলটিমেটলি আদালতের ঘরে বন্দুক যাইতো আর কি। এটা আদালতের ঘরে না, ঘুরে ফিরে আদালতের ঘরে, যেমন ট্রেন আদালতের ঘরে, আদালত এই যাইতো আর কি। বাদল ভাই, আদালত নিজের ঘরে প্রতিষ্ঠিত হতো। আদালত has the power to change the constitution of any judge You'll of get the your appellate chance. division আপনি একটু থামুন, under আমি শেষ Article করি। 127 করেন। না, প্রশাসনিক ভাবে না, প্রশাসনিক ভাবে না। আপনি একটু, আমি শেষ করি প্লিজ। হ্যাঁ, আপনার সময় আপনি পাবেন। এই যে আপনি একটা কথা বললেন আদালতের ঘাড়ের উপর দিয়ে যেত, হ্যাঁ, আমি আদালত যদি নিজের ঘাড়ে নিতে চায়, আমার মামলা যদি রাবিশ মামলা হতো, আদালত তো আমাকে রুল ইস্যু নাও করতে পারতো। আদালত could have said that we don't accept this, আমাদের দুয়ারে আসার মতো একটা জিনিস না। বাট আদালত, হাইকোর্ট বিভাগ নিজের ঘাড়ে নেবে কি নেবে না, এই অধিকার সংবিধান হাইকোর্ট বিভাগকে দিয়েছে। এটা রাষ্ট্রের কোনো ক্ষমতা নাই হাইকোর্ট বিভাগকে বলবে যে তুমি তোমার ঘাড়ে এটা নেবে কি নেবে না। এটা হাইকোর্টের ইচ্ছা। 102-তে সংবিধান সেই ক্ষমতা হাইকোর্টকে দিয়েছে। সো হাইকোর্টের ক্ষমতা খর্ব করার অধিকার এই দুনিয়াতে কারো নাই, বাংলাদেশেরও কারো নাই। এটা সংবিধানের থেকে হাইকোর্ট সরাসরি ক্ষমতা নিয়েছে। এবং আমি একটা জিনিস আমি শেষ করে নেই, আপনার সময় পাবেন। সো এইখানে বেঞ্চ যে ভেঙে দেওয়া, এটা যে এই ক্ষেত্রে বেঞ্চ ভেঙে দেওয়া হয়নি, বাট বেঞ্চ ভেঙে দেওয়ার ক্ষমতা যেটা চিফ জাস্টিসের আছে, এটার জন্য যখন চিফ জাস্টিস হিসাবে বসবেন ওনার এখানে কক্ষে অফিসিয়াল ক্যাপাসিটিতে, এটা ওনার বেডরুম থেকে বা আপনার ওনার ডাইনিং রুম থেকে ভেঙে দেওয়ার কাজ তো চিফ জাস্টিস কখনোই করবেন না। বিচারক যেখানে থাকেন সেখানেও আদালত বসাতে পারেন, ওই বিতর্কে আমরা যাব না। আদালত বসাতে পারেন, কিন্তু বিতর্কটা আজকে আমি বলি ভ্যাকেশনের মধ্যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ফুল বেঞ্চ বসেছে। এখানে আদালত বসানো এই সময়ে ভ্যাকেশনের মধ্যে ফুল বেঞ্চ বসেছে। রাতে কথা বলি, আমাদের যে কথাটা বলেছেন, এই যে আমি সাদা আর নীল আমি যেটা বলছি, আমার মনে হয় অসীম আপনাদের বেলায় প্রযোজ্য। আমি এবং এলিনা আমরা দুই দিকে থাকতে পারি, কিন্তু আমাদের রাজনৈতিক বিতর্ক, আমি বলি আমরা যেই সংস্কৃতি তৈরি করেছি আদালত অঙ্গনে, জুডিশিয়ারিতে, এবং রাজনৈতিক দলগুলো জুডিশিয়ারিকে যেভাবে ইউজ করেছে, আদালতের ঘাড়ে যে বন্দুক রাখা শুধু তা না, আদালতের কাঁধে বন্দুক না, শুধু আদালতের কাঁধে বন্দুক রেখে স্বীকারও করেছেন এবং কামান দিয়ে পাল্লা আদালতের দিকে ওনারা তাক করেছেন। এটাই ঘটেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এই সুপ্রিম কোর্ট থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হয়েছে। এই সুপ্রিম কোর্ট থেকে রাজনৈতিক অনেক সিদ্ধান্ত এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জনগণের দাবি যেটা, সেটা সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়ে রায় দেখাচ্ছে। বিতর্ক জনমানুষের মাঝখানে যেটার সমাধান হবার কথা ছিল, সেটা যখন আদালত নিজের ঘাড়ে নিয়ে নেয়, তখন কিন্তু মানুষের প্রশ্ন জাগে। আমি একটা কথা বলি, আজকে যে বিতর্ক, সেই বিতর্কের রেজাল্টটা কিন্তু আমরা গতকাল রাতে পেয়েছি, যে বিচার বিভাগের অবস্থাটা কি, বিচার বিভাগকে কিভাবে আপনার দলীয়করণ করা হচ্ছে, কিভাবে আপনার জাতাকলে পিষ্ট করা হচ্ছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আইনজীবীরা সেটা প্রতিফলন ঘটিয়েছে। আপা একটু শেষ করবেন? আমার মনে হয় নির্বাচনের কথাটা বললেন তো, আমি একটু বলছি, নির্বাচনের কথাটা বললেন তো আপনি, আমার মনে হয় তার জন্য আপনার ধন্যবাদ দিবেন আমাদের সাদা দলের যারা নেতৃবৃন্দ, যারা এখানে আমাদের
আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, যারা আইনজীবী নেতৃবৃন্দ, রুবায়েত, এটা তাদেরকে আবার- ধন্যবাদ দেন। আচ্ছা, নেতৃবৃন্দ কারা? আমরা নাম তো যাচ্ছি। আমি আইনজীবীরা যারা- নেতৃবৃন্দ কারা? আমি যদি আমাদের বলি, জিজ্ঞেসে যারা, নীল- তাদের নীল ভাষায় গাছ, ধন্যবাদ নীল গাছ, দিয়ে আসছে। বহু বছর, সেটা বহু বছর সুপ্রিম কোর্ট বারে পাশ করে। এই সরকার যখন ক্ষমতায় এসছে, আপনি আমিন ভাই এভরি ইয়ারে কি তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে যাব? আপনি অবশ্যই আমরা শুরু করেছি বিশেষ আমাদের করে এই- দল। এখন আপনি যদি এইবার বলেন, আপনারা যেভাবে এই আমাদের সরকার ক্ষমতায় আসার পর দিয়ে আসা হয়েছে, সুপ্রিম কোর্টে আমরা যে যেভাবে আরম্ভ আমাদের করেছি, নেতৃবৃন্দ কারণ আপনারা আপনারা ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত আরম্ভ করেছেন। আমিন করেছেন। সাহেব, প্রথম রাত থেকে আচ্ছা। আপনারা বিড়াল মারা আরম্ভ করেছেন। আপনারা আমাদের নেতৃবৃন্দ যেভাবে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন, তার জন্য আমাদের নেতৃবৃন্দ থেকে আপনারা ধন্যবাদ দেন। আমি ওনাদেরকে ধন্যবাদ না, আমরা জানাই, না- ভোট দিয়েছেন। না, তারা তুমি- সকলে সাধারণ আইনজীবী। না, তারা আমাদের সকলে নেতৃবৃন্দ, বিচার বিভাগের আমাদের স্বাধীনতা- নেতৃবৃন্দ, ভালো হবে। বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য, মান মর্যাদা ফিরিয়ে আনার জি, জন্য অসীম ওনারা ভাই, এই কাজটা করেছেন। আপনাকে Okay. ধন্যবাদ। বুঝতে পারছি যে আপনাদের আমাদের- সবাইকেই সবাই আপনাদের সবাইকেই আমি দায়িত্বশীল- ধন্যবাদ দিচ্ছি। দায়িত্বশীল আইনজীবী, আমরা একটু দায়িত্বশীল আচরণ করি। পাবলিক মিডিয়া, ধন্যবাদ। জনগণ কিন্তু আপনাদেরকে জি। দেখছে। আপনাদের একজন সকলকেই আরেকজনকে ধন্যবাদ। যেভাবে ডিফেন্ড করছেন, এটা ঠিক আলোচনার মতো হচ্ছে না, এবং দুজনের কথা কেউ কিন্তু শুনতে পাচ্ছে না। যখন উনি কথা বলেন, আপনিও কথা বলেন, কেউ শুনতে পায় না। একজনের জন্য আপা যদি 1 মিনিটে শেষ করেন রুবায়েত, থ্যাংক ইউ ফর প্লিজ। গেটিং দ্য ফ্লোর ব্যাক। আমরা একটা স্পেসিফিক একটা মামলার উদাহরণ দিচ্ছিলাম, এবং অন দিস লাইন আমরা যখন আইনের শাসন বলছি, এখানে আমার মনে হয় যে এখানে এলিনা আছেন, এলিনার সঙ্গে আমার বোধহয় এরকম কখনো বিরোধ হবে না, আমরা এরকম হইচই করে কখনো কথা বলবো না। এবং আইনের শাসনের দিক থেকে আমি দর্শকদেরকে উদাহরণ দিতে চাই যে এলিনা খান, তানিয়া আমির অন ইস্যুস, যে ন্যায্য যে ইস্যুগুলো আছে, আমরা একসঙ্গে দাঁড়াবো, এক সুরে কথা বলবো, এবং আমাদের ভাইরাও যদি সেটা করেন, সেটা আমাদের জন্য খুব এখানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো ভাইদের উপর আমাদের এটা আহ্বান যে হবে জাস্ট তখন, জাস্ট এটা হবে জাস্ট তখন। জাস্ট আমি জাস্ট আপনার ফরগেট ইট। সঙ্গে আপনার কথা আমি শুনবো, মানবো। You don't have the তখন- floor, যখন আশিক। একদিক না বলে দুদিকের সমালোচনা যদি করেন। আপনি কিন্তু একজনের কথার মাঝখানে কথা বলতে পারেন না। নো নো, এটা কিন্তু ঠিক না। বিরোধিতা না করিনি। প্লিজ, একদমই না। উনি ওনার বিরোধিতা করিনি, আমি ওনাকে আপনার আমি আপনাকে সময় দিব, তখন আপনি প্রোভাইডে। বলবেন। এর আগে কিন্তু আলোচনার কতগুলো নিয়ম আছে, আপনাকে মানতে হবে। উনি শেষ করার ধন্যবাদ পর আপনি অসীম, বলবেন। Please. ধন্যবাদ। ভাইদের মর্যাদা রাখুন অসীম। জি ধন্যবাদ। আপা, অনেক ধন্যবাদ। So, জি, আমি একটু এলিনা আপনি আপার কাছে রুবায়েত, যাবো। আমি জাস্ট কথাটা শেষ করব। আমার একটা দর্শক একটা প্রশ্ন করেছিল, আপনি প্রমিস করেছেন ব্রেকে যে আমি একটু উত্তর দেব। please. আমি খুব কুইকলি দর্শক ভাইকে, যে সাদি ভাই বোধহয় ফোনে একটা জিজ্ঞেস করেছিলেন যে এটার উত্তোলনের উপায় কি। আমাদের সমস্যা 3 প্রকার সাদি। আমি বলবো যে একটা হচ্ছে সিস্টেমিক প্রবলেম, একটা হচ্ছে আইনজীবীদের প্রবলেম, একটা হচ্ছে কিছুটা জাজদের। তো আমি খুব চুম্বকে কথাটা বলবো, আমাদের যে ডিলের কথা বলছেন, আমাদের জাজ, আদালত এবং আমাদের বিচারকের প্রপোর্শনেটলি আমাদের পুলিশ যেরকম কম জনসংখ্যা অনুপাতে, একইভাবে এখানে একটা বিশাল রিফর্মের দিকটা দেখছি। অন্যদিকে দেখবেন কিছু মামলা আছে, জুমির আইলের মামলা, একই বিষয় নিয়ে হয়তো একাধিক মামলা, এরকম একটা সিচুয়েশন ইন্ডিয়াতে ছিল তৎকালীন চিফ জাস্টিস। এই চিফ জাস্টিসের শেষ কথা করতে হবে, আবার আপনাকে আসছি। আরো অনেকে আছে, please. বলছি জাস্টিস আহমেদ ব্যাখ্যার দরকার নেই, আপনি বুলেট আকারে বলেন, ব্যাস। বাদী বিবাদী সব 3-4টা মামলা এক করে ইন্টারনেটের আপনার আইটির মাধ্যমে এটা এক কোর্টে শুনানি হয়েছে। আর আইনজীবীদের যেটা সমস্যা, আমি নিজে একটু নিজের আত্মসম্মাননা করতে চাচ্ছি, শুধু ভাইদের না বোনদের সবারই আত্মসম্মান করছি। সেটা হচ্ছে আমরা যদি রুগী ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমার কি অসুখ, ওষুধটা কি দেবেন। এখন আমরা যদি এরকম হয়ে যায়, রুগী আসছে বলছে ডাক্তারবাবু আপনার শেলফের ওই যে ওষুধটা, আপনি চোখ বন্ধ করে প্রেসক্রিপশনে লিখে দেন। সো আমাদের আইনজীবীদের আত্মমর্যাদা অনেক কমে গেছে। আমরা রাজনৈতিক যারা আমরা মনে করি আমাদের লিডার যেটাই চাচ্ছে আমরা চোখ বন্ধ করে সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু আগে যেটা হতো যে রাজনীতিবিদরা, আমার আইনজীবীরা, আমরা এখানে যেই দলেই আছি, আমাদের ভেতরে যদি ঐক্য থাকে যে আইনের শাসনে আমরা বিশ্বাসী, এবং আমি আমার দলকে এটা বাধ্য করব যে আইনের শাসন করতে, মাজদার হোসেনের জাজমেন্ট ইমপ্লিমেন্ট করতে, আমরা এটা যদি আমাদের অনেক ধন্যবাদ আইনজীবীদের আপনাকে। কাছে আমি থাকে, একটু যাবো তাহলে আমরা এই অ্যাডভোকেট এলিনা সমস্যাটা খান। উত্তোলন আপা করতে আপনি পারি। যদি একটু বলেন প্লিজ। ধন্যবাদ। এতক্ষণ ধরে আসলে যেটা হলো সেটা বোধহয় কোর্টে অঙ্গনে আমরা এরকম করে আবার একসাথে চাও খাই, তুমি এটাকে জনগণ ওরকম ভাববে না যে আমরা আসলে ঝগড়াঝাটি করছি। আমরা মনে হয় এরকম করে থাকি, সেটা হচ্ছে একে অপরের মানে একটা পার্টি নেওয়ার জন্য। পার্টি বলতে ওই পার্টি না, মানে বাদী বিবাদী পক্ষে। আমি যেটা বলতে চাই সেটা বিচার বিভাগের স্বাধীনতা, আইনজীবীর করণীয় বোধ আজকের সাবজেক্টটা। আমি যে বিষয়টা এখানে বলতে চাই সেটা হচ্ছে যে আইনজীবীর করণীয় বিষয়টা বার কাউন্সিলের একটা বিশাল ভূমিকা আছে। আমরা অহরহ আমরা দেখছি প্রচুর পরিমাণ আমাদের আইনজীবী হচ্ছে, কিন্তু তার মান, তার গুণগত মান, একজন আইনজীবী এবং একজন ডাক্তার কাছে যখন পেশেন্ট যায় তখন ধরে নেয় যে সে লার্নের যখন শব্দটা হয়তো আমরা সে সব জানে, কিন্তু যখন তার কাছে আসার পর কিন্তু সেখানে সে অনেক কিছু ঘটে যায়। যে ভাইটি কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করেছিলেন যে আমরা জুনিয়র বা যারা, শিক্ষার ব্যাপারটা কিন্তু একজন আইনজীবীর প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে, এবং যারা সিনিয়র তারাও প্রতিনিয়ত আমরা কিন্তু শিখেই যাচ্ছে। আজ পর্যন্ত কেন, মৃত্যুর আগ পর্যন্ত শিখবো।
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই জায়গাটা বার কাউন্সিলের একটা বড় ভূমিকা রাখতে হবে। বার কাউন্সিল শুধুমাত্র শুধু আইনজীবী না, আমাদের যে বিচার বিভাগের যে বিষয়টা আছে সেটার সঙ্গে কিন্তু বার কাউন্সিল জড়িত। এই বিষয়গুলোকে যদি সমন্বয় করে একটা জায়গায় আসা যায় তাহলে আমরা কিন্তু অনেকখানি উন্নতি বা অনেকখানি উন্নয়নের পথে আমরা এগিয়ে যাব, ভালো মানের আমাদের যে জায়গাটা আসার কথা সেই জায়গাটা আসবো। আর একটা জায়গা না বলে আমি পাচ্ছি না, আমরা বারবার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের মধ্যে আছি। আসলে গোটা বাংলাদেশটাই কিন্তু আইনজীবীরা যারা আছেন তারা সমস্ত লগুলো একসময় এসে পড়ে হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে, কিন্তু আসে কিন্তু নিচের থেকে বিভিন্ন জায়গা থেকে। সেই জায়গাগুলো দেখেছি আমরা অনেক টাকা খরচ করে আমরা কেউ প্রেসিডেন্ট হচ্ছে, কেউ সেক্রেটারি হচ্ছে। আমি সম্মান রেখে বলছি সকল সাবেক সেক্রেটারি যারা আছেন এখানে সুপ্রিম কোর্টে এবং যারা হয়েছে না, কিন্তু হয় পরবর্তীতে এও দেখেছি যে তারা 1 বছরের মধ্যে যে পরিমাণ টাকা খরচ করে তারা প্রেসিডেন্ট সেক্রেটারি, তার দ্বিগুণ পরিমাণ টাকা তারা ওখান থেকে আর্ন করে। এটা অস্বীকার করার কোনো পথ নেই। কিভাবে আর্ন করে? এটা হচ্ছে যেমন আমি এক্সাম্পল দিয়ে দিই, যেমন ধরেন আমি প্রেসিডেন্ট হলাম, আমাকে হায়ার করা হলো যে স্যার আমার একটা জামিন আছে, বড় একটা পার্টি আছে, আপনি দাঁড়ালে এটা হয়ে যাবে। আমার একটা অ্যামাউন্ট আমাকে দিয়ে দেওয়া হলো, আমার সাথে কন্ট্যাক্ট হলো এবং পরবর্তীতে আমি শুধু যাই জামিনের জন্য শুধু মুভ করলাম। আমি জামিন করে কোড অফ কন্ডাক্ট থাকে না, কতটা এথিক্যাল এই কোড অফ কন্ডাক্টটা আমি কিছুক্ষণ আগে বললাম বার কাউন্সিল, এবং সেটার মধ্যে একজন মেম্বার অলরেডি বসে আছে এখানে যিনি এই কাজগুলো তারা কিন্তু ধরতে পারে এবং তাদের কিন্তু সেই জুরিডিকশন দেওয়া আছে এখানে, এবং এটা হচ্ছে। এবং তারা করবে না এই কারণে যে ভবিষ্যৎ তারা এবার বার কাউন্সিলে দাঁড়াবে এবং এরাই কিন্তু ভোট দিবে, তো কাকে ধরবে? না, তখন বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে এই জায়গাটা? সেই জন্য আমি যেটা বলতে চাই যে জামিন অমক তমক সমস্ত কিছু মিলে বড় কথা বিচার বিভাগের স্বাধীনতার, সত্যিকার স্বাধীনতার পৃথক সচিবালয় থাকতে হবে এখনই এই মুহূর্তে, এবং মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ আলাদা, নাহলে কিছুই হবে না। সুপারিশ আকারে আসলে একটা ন্যায্য বিচার বিভাগ আমরা চাই, দায়িত্বশীল আইনজীবীদের ভূমিকা চাই, করণীয় আসলে কি? খুব ব্যাখ্যা না করে বুলেট আকারে, পয়েন্ট আকারে। আসলে এত বড় ইস্যু, পয়েন্ট তবে আকারে আমি বলিনি। প্রথমত হচ্ছে বিচারক নিয়োগে একটি স্বচ্ছ নীতিমালা দরকার, এবং যে নীতিমালার কথা হাইকোর্ট তার রায়ে বলে দিয়েছে, এবং আমি এখানে প্রস্তাব করতে পারি যে এই নীতিমালা না হওয়া পর্যন্ত বিচারক নিয়োগ বন্ধ রাখা। দ্বিতীয় হচ্ছে 5 বছর হলো যে স্বাধীন বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করার কথা ছিল, আজকে 5 বছর হয়ে গেল স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই। সেটা অবিলম্বে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেওয়া উচিত। আর আরেকটি বিষয় হচ্ছে আইনজীবীদের নিয়োগের বিষয়ে, যেটি তত্ত্বাবধায়ক সরকার বিচারক নিয়োগের বিষয়ে যেটি তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম জুডিশিয়াল কমিশন নামে একটি কমিশন গঠন করেছিলেন, অনুরূপ একটি কমিশন গঠন করে আপনার বিচারক নিয়োগের ক্ষেত্রে একটি সুপারিশ প্রণয়ন বা প্রতিবেদন প্রণয়নের জন্য বা সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করা দরকার। আর দ্বিতীয়ত, একজন প্রশ্নকর্তা যে বলেছেন যে ধনীদের মামলা করেন আইনজীবীরা, গরিবের মামলা করেন না, এটি সত্য এই জন্য যে আজকে সুপ্রিম কোর্টে আমি যদি 20 জন সিনিয়র আইনজীবীর নাম বলি, আমি তাদেরকে সবসময়ই দেখেছি তারা সব বড় বড় কোম্পানি এবং বড় বড় লোকদের মামলা করতে। আমি অনুরোধ করব যে তারাও যেন অন্তত মাসে একটা মামলাও যেন গরিবদের জন্য করেন। হ্যাঁ, আরেকটি বিষয়, এটি খুবই, আমি জানি না আইনজীবী ভাইয়েরা কেমন বা কিভাবে নেবেন, আমাদের এখন কিন্তু ওই ডাক্তারদেরও একটু ফিস নির্ধারণ করা আছে। সহযোগী অধ্যাপকের একটি ফিস, অধ্যাপকের একটি ফিস। আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদের বা আইনজীবীদের কোনো ফিস নির্ধারণ করা নাই, ফিস স্টাইলে নেওয়া হচ্ছে। আমি কেন এটা বলছি, আমি একজন আইনজীবীর নাম শ্রদ্ধাভরে স্মরণ করতে পারি, তিনি হচ্ছেন আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। তিনি একসময় ধার্য করেছিলেন 25,000 টাকার বেশি উনি 1 টাকা দিলেও নেবেন না, এবং তিনি নিতেনও না। উনি সেটা একটু বাড়িয়েছেন পরবর্তীতে অনেক যুগের চাহিদার কারণে, 25 থেকে 35 করেছেন, 50 করেছেন। উনি ওনার মতো একজন আইনজীবী যেখানে 50 তার চেয়ে নিম্নমানের একজন আইনজীবী। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ 4টি সুপারিশ রেখেছেন। পরেরটা নিয়ে আমি জানি না পৃথিবীর অন্য জায়গায় প্র্যাকটিস কেমন, এরকম ফিস কি বেঁধে দেওয়ার কোনো প্র্যাকটিস আছে কিনা? এটা আপনার লিগ্যাল এইড যেখানে দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে অনেক সময় লিগ্যাল এইড দেওয়া হয়, সেখানে আইনজীবীদের একটা নির্ধারণ করে দেওয়া হয়। এখানে সালাউদ্দিন সাহেব, আপনি সবার কথা বোধহয় বলছেন না, অনেক সিনিয়র আইনজীবী আছেন যারা হয়তো শুধু জনস্বার্থে না, তাদের ফি হয়তো অনেক হাই,
কিন্তু আপনার ফি মৌকুব করেন, কিন্তু ফি কমান না। কারণ আমাদের অনেক সময় যেটা হয়, সুপ্রিম কোর্টে এক একটা লয়ারের যে একটা রেটিং থাকে ফিতে, এটা তার কিছুটা তার কম্পিটেন্সি এবং তার ডিমান্ডের একটা নির্দেশনা বটে। So, অনেক সময় ফি হয়তো আমরা কমাই না, কিন্তু আমরা ফি নেই না, ফি মৌকুফ করি, এরকম উদাহরণ অনেক আছে। জি, আমিরউদ্দিন সাহেব, আপনি যদি একটু বুলেট আকারে বলেন, আমি আবার আসবো জাস্ট এটা ব্যাখ্যার জন্য। আপনি আমি যেটা বলছি যে ফিসটা হয় কি, সিনিয়র যদি একজন সিনিয়র যদি 50,000 টাকা ফিসের ব্যাখ্যা যে না, আপনি অন্য কোনো সুপারিশ থাকলে একটু আমি বলেন। বলছি ফিসটা Please. কেন হবে না, সিনিয়র যদি 10,000 টাকা নেন তো জুনিয়ররা কোনো মামলাই পাবে না, তাদেরকে কেউ 200 টাকাও দিবে না। আমার মনে হয় সিনিয়রদের একটা স্ট্যান্ডার্ড। আমি 10,000-এর কথা বলি না, আমি বলছি কিন্তু তবে আমি যেটা বলতে চাচ্ছি, বিচারক নিয়োগের ক্ষেত্রে আমি সালাউদ্দিন সাহেবের সাথে সম্পূর্ণ একমত। তারপরে আমি আরো যোগ করতে চাই, আমি একটা ফিলিপাইনে আমার যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল ইউএনডিপির একটা প্রোগ্রামে। সেখানে আমি দেখেছিলাম যারা বিচারক হতে চান তারা দরখাস্ত করবেন, দরখাস্তর পরিপ্রেক্ষিতে তাদের ইন্টারভিউ নেওয়া হবে প্রকাশ্যে, এবং এটা টেলিভাইজড করা হবে, এবং সেই ইন্টারভিউর ভিত্তিতে তাদের যোগ্যতাটা, যারা ইন্টারভিউ নেবেন তারা হচ্ছে চিফ জাস্টিসের প্রতিনিধি, বিচার বিভাগের প্রতিনিধি, রাষ্ট্র একজন, এবং স্পিকার একজন প্রতিনিধি থাকেন, এবং বারের একজন প্রতিনিধি, 4 জনের সম্মুখে যে ওনাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে অ্যাসেস করা হবে। সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করে বিচারক নেওয়া হবে। আমার মনে হয় বেশি সমস্যা না করে আপনি যদি বলেন যে আমরা একটা স্বাধীন বিচার বিভাগ চাই, আমরা একটা আইনজীবীদের কাছে দায়িত্বশীল আচরণ চাই, সুপারিশগুলো যদি আপনি আমি বলেন। ভালো বিচারক নিয়োগ চাই, সেজন্য যে কোনো ভালো পদ্ধতি এবং স্বচ্ছতার ভিত্তিতে বিচারক নিয়োগ করতে হবে, এবং যে কোনো ভালো পদ্ধতির মাধ্যমে ভালো বিচারক নিয়োগ করতে আর হবে। কোনো পয়েন্ট আপনি বলেন, আর কোনো পয়েন্ট? আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আমাদের আইনজীবীদের ভিতর যে দলাদলি, এটা মনে হয় অনেকটা কমে আসছে। আমার মনে হয় আজকে তার নমুনা একটু পেলাম আমরা। না, আমি যেটা বলছি আপনাকে শুনেন, আমি রুবায়েত ভাই, আমি যেটা বলছি বিরোধী দল এবং আমি কেন বলছি যে আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমাদের যে আইনজীবী নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যে এবার যারা বিজয়ী হয়েছেন তাদের বিজয়ের জন্য রাজনৈতিক যে আমাদের আইনজীবী নেতৃবৃন্দ, তারা যে ভূমিকা রাখছেন, সত্যি ধন্যবাদ দিতে হবে। খুব ভালো ভূমিকা রাখছেন। আপনি যদি একটু বলেন, খুব গম্ভীর হয়ে বসে আছেন, একটু সুপারিশ যদি কিছু থাকে একটু বলেন প্লিজ। আমার সর্বপ্রথম 2টো সুপারিশ আছে। একটা প্রথম সুপারিশ হচ্ছে আপনার কোয়ালিটি কন্ট্রোলের কথা বলেছি আমরা আইনজীবীদের। কোয়ালিটি কন্ট্রোল যদি করতে হয়, আমাদের এথিক্সের যে ব্যাপারগুলো আছে, সেটা আমার পাশেই বেরশেতানি আমির বসে আছেন, উনি বার কাউন্সিলের একজন সম্মানিত সদস্য। 1972 সালের বার কাউন্সিল অ্যাক্ট দিয়ে আদৌ আমাদের এই এথিক্সের এই মোরাল আমাদের কোয়ালিটি কন্ট্রোল করা যাবে কিনা আমার ভীষণ সন্দেহ রয়েছে। বিলেতে প্রতি 1 বছরের জন্য প্র্যাকটিসিং লাইসেন্স ইস্যু করা হয়, এবং 1 বছর এই প্র্যাকটিসিং লাইসেন্সটা এমনই যে আপনার পান থেকে চুন খসলে এই প্র্যাকটিসিং লাইসেন্সটা যায়। আর আমরা যখন সনদ নেই, আল্লাহর ওয়াস্তে একবার নিলেই হলো সারা জীবনের জন্য। আমাদের এই জন্য স্ক্রুটিনির ব্যাপার থাকে না, আমাদের ভয়ের কোনো ব্যাপার থাকে না যে আমার খোয়ানোর কিছু নেই, সুতরাং আমরা যা ইচ্ছে তাই করি। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আমি বয়সে তরুণ, প্র্যাকটিসেও তরুণ, আমার পরামর্শ দেওয়া সাজে না, তারপর আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে একটু উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা সিনেমা দেখেছিলাম অনেকদিন আগে, জমালয়ে জীবন্ত মানুষ। জমালয়ে জীবন্ত মানুষ ছবিটার একটা পর্যায়ে দেখা যাচ্ছে ভগবান একটা পানির কুয়োর মধ্যে, আমরা এখন বর্তমান ডিজিটাল যুগে হয়তো আইপ্যাড ভাববো সেটাকে, তিনি দেখছেন মনিটরের মধ্যে যে নরকের মধ্যে কি কি হচ্ছে। তো ভীষণ কাওয়াজ, হইচই, গোলযোগ। এক পর্যায়ে উনি দেখতে দেখতে বলে উঠলেন, হায় ভগবান। পাশে চিত্রগুপ্ত দাঁড়িয়েছিলেন, বলছেন, প্রভু কাকে ডাকছেন, আপনি নিজেই তো ভগবান। এই যদি আমাদের বিচার ব্যবস্থার অবস্থা হয়, তাহলে অবস্থা আমাদের সঙ্গীন। আমি মোরাল বুস্টটা, এটা আমাদের কাছ থেকেই যেতে হবে। বিচারকদেরকে মোরাল বুস্ট দেওয়ার দায়িত্বটা আমাদেরই। উনি যেন নিজে মনে না করেন যে হায় ভগবান, ভগবানের জায়গায় বসে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। আপনি যদি সুপারিশ আকারে বলেন করণীয়। আসলে আমি কিন্তু সালেউদ্দিন সাহেব এবং আমিন ভাই, ওনারা যেগুলি বলেছেন আমি এগুলি কিন্তু এন্ডোর্স করি। তার পাশাপাশি আমার একটা জিনিস, যেমন 10 বছরের একটা ক্রাইটেরিয়া আছে, যে 10 বছরের আপনার যদি এনরোলমেন্টের বয়স, না আমি বলছি, হ্যাঁ সেটা আমি বলছি, আমি আসছি। এনরোলমেন্টের বয়স 10 বছর নয়, আমি মনে করি যে প্র্যাকটিসের বয়স 10 বছর হওয়া উচিত। কারণ অনেক আইনজীবী আছেন যারা আপনার এনরোলড হয়েছেন, প্র্যাকটিসে কোনোদিন ছিলেন, কিছুদিন থাকার পরে নেই, তারপরে এসে আপনার বিচারপতি হয়েছেন না, এরকম প্র্যাকটিসের মধ্যে সরাসরি ছিলেন না, এরকমও কিন্তু আছে। আমি এটাই বলছি, আমি এই জিনিসটা বলছি। আরেকটা জিনিস আছে, আমরা যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি, একটা জিনিস আছে, আমরা আরেকটা জিনিস কিন্তু এখানে তুলিনি, যেমন অ্যাটর্নি জেনারেল অফিস, আমি সর্বোচ্চ আদালতের কথা বলছি, সেখানে ডিএজি এএজি নিয়োগ দেওয়া হয়, সেটাও কিন্তু দলীয় বিবেচনায় দেওয়া হয়। যার কারণে দেখা গেছে যে বিরোধী দলের আইনজীবীরা যখন বিরোধী দলের কোনো মামলা নিয়ে যান, কিংবা বিরোধী দলের আইনজীবী সাধারণ একজন মানুষের
মামলা নিয়েও যখন যান তখন দেখা গেছে খুব করিতকর্মা হয়ে আপনার বিরোধিতা শুরু করেন, কিন্তু দেখা গেল যে আপনার সরকারি দলের যদি হয় তখন হয়তো বা ওনারা নিশ্চুপ বসে থাকেন। এটা কিন্তু কাম্য না। আরেকটা জিনিস আছে যে নিম্ন আদালতের যে বিচারকরা আছেন, আমরা লোয়ার জুডিশিয়ারি যেটা, ওটা কিন্তু একটা অনেক বড়, এই আমরা যেটাকে আপনার খুব ক্ষীণ মানে লঘু এই আমাদের দেখা উচিত হবে না। বিচার বিভাগের স্বাধীনতা আপনি যতই দেন না কেন, যে নিম্ন আদালতের বিচারকরা তাদেরকে কতটুকু স্বাধীন মনে করেন। স্বাধীনতা কিন্তু ভোগ করা এক জিনিস, অর্জন করা আরেক জিনিস। যে আমি সাহসের সঙ্গে আপনার পারছি কিনা, এবং সেটা নির্ভর করবে যে এখন যে নিয়ন্ত্রণটা সরকারে রয়ে গেছে, আইন মন্ত্রণালয় বলেন, যেটা সালেউদ্দিন সাহেব বলেছেন, আমি মনে করি সবাই বলেছেন, তানিয়া আপা বলেছেন যে আপনার একটা স্বতন্ত্র সচিবালয় হওয়া উচিত। এখন স্বতন্ত্র সচিবালয় হবে, মাননীয় প্রধান বিচারপতি ইন্টারফেয়ার করবেন না, এর নিশ্চয়তাটা কি? আমি ইন্টারফেয়ার বলছি, ওনার তো জুরিসডিকশন থাকবে, আমাদের যেটা আবেদন। কিন্তু কথাটা হচ্ছে, আমি যদি দলীয়ভাবে যে সুপারসিড হবার বিষয়টা থেকে থাকে, যদি এই জিনিসটা থাকে, তখন যে দলীয় অনুকম্পা, আনুগত্য, এটা যদি বিন্দু মাত্র কাজ করে, তাহলে কিন্তু যে আমরা যে বলছি একটা আরেকটার সঙ্গে ইন্টারউভেন্ট লিঙ্কড, সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। তো এটা বন্ধ করার কোনো মেকানিজম আছে কিনা, কোনো সুপারিশ? আমি সেজন্যই তো বলছি যে আমরা যে কথাটা আগেও এসেছিল, যে দলীয় ব্যক্তিও যদি আপনার নিয়োগ পান, কোন দলীয় আইনজীবী যোগ্য যিনি, সৎ যিনি, সাহসী যিনি, তাকে কিন্তু নিয়োগ দেওয়া উচিত। এটা কিন্তু আমিন ভাই বলেছেন, ওনারাও কিন্তু কে বিচারপতি হতে পারবেন, ওনারা অন্য দলের সমর্থন নিয়ে নির্বাচিত হলেও আমি মনে করি ওনারা কিন্তু বলতে পারবেন যে কারা কারা বিচারপতি হবার যোগ্যতা রাখেন। আমি সে কারণেই বলছি আরেকটা জিনিস, যে আমাদেরকে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যে দলীয় একটা উন্মাদনা আমাদের মাঝে কাজ করে। আপনি প্রথমে যেটা বলেছেন যে রাজনীতি এখন আইনজীবীদেরকে নিয়ন্ত্রণ করে, আমি কিন্তু আপনার সঙ্গে একদিক থেকে একমত। কিন্তু আমি মনে করি আইনজীবীদের যে পেশাটা মহান পেশা, এটা বিচার বিভাগ, সুপ্রিম কোর্টের মর্যাদা, সমগ্র দেশের মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তি, তাতে কিন্তু আইনজীবীদের ভূমিকা অনেক বেশি। আমি মনে করি যে আমাদেরকে দলীয় যেই আপনার ন্যূনতম যেটা আছে, ন্যূনতমটুকু থেকে বাকিটুকু অন্তত স্বকীয় সত্তা নিয়ে যদি একসঙ্গে কাজ করতে পারে, আইনজীবীরাই কিন্তু সেটা অর্জন করতে পারবে। অনেক ধন্যবাদ। ব্যারিস্টার বাদল যদি বলেন সুপারিশ কি আপনার? সুপারিশ আসলে দেখেন, আমরা তো সবসময় ওই বিচার বিভাগের সবকিছু নিয়ে সোচ্চার থাকি, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে বিচারপতিদের যে সুযোগ সুবিধা অপ্রতুল, ওনাদের এফিসিয়েন্ট স্টাফ নাই, এফিসিয়েন্ট বেঞ্চ অফিসার নাই, ওনাদের মানে সাফিসিয়েন্ট স্যালারি নাই, অনারিয়াম নাই, অ্যাকোমোডেশন নাই, এগুলো কিন্তু যারাই যখন ক্ষমতায় আসে তখন আর এটা দেখে না। এটা কিন্তু আমি মনে করি এদিকে খুব জরুরি ভিত্তিতে দৃষ্টি দেওয়া দরকার। এটা বলছি এই জন্যই, আমি আজকে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এই দুই প্রতিবেশী দেশেও যদি দেখি, আমাদের জাজদের যে অনারিয়াম, যে স্যালারি, যে সুযোগ সুবিধা, তাদের চেয়েও মানে তারা মানে এই প্রতিবেশী দুই দেশে প্রায় দ্বিগুণ বা তিনগুণ তারা পাচ্ছে। আচ্ছা, এটা আমি কেন বললাম? তাই বলার উদ্দেশ্য হচ্ছে, একজন হাইকোর্ট থেকে একজন ভালো লয়ার জাজ হওয়ার জন্য তখনই ইচ্ছা প্রকাশ করবে যখন সে ভালো লয়ার, ওখানেও সুযোগ সুবিধা আছে, বেতন ভাতা, সুযোগ সুবিধা, এমিনিটিস, ফ্যাসিলিটিস সব আছে। তা না হলে কি হচ্ছে জানেন? নন প্র্যাকটিসিং যাদের প্র্যাকটিস কম, ইনকাম কম, তারা তদবির করে লবিং করে বিচারপতি হচ্ছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যদি আপনার ওখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে, স্টাফ ফেসিলিটি থাকে, জাজদের অনারিয়াম বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, সব সুযোগ সুবিধা থাকে, ছেলে মেয়ে লেখাপড়া বলেন, তাহলে কিন্তু ভালো অনেক লয়ারই আছে যারা অ্যাভয়েড করে। বলেন আমিনকে, বলেন আমাকে, আমরা যাই নাই, যাই হোক রুজি করে খাচ্ছি, দেখলাম যে ওখানে গেলে বাড়ি ভাড়া দিয়ে আর ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো সম্ভব না, ওরছে এইদিকে থাকাই ভালো। আমরা যাইনি। যাই হোক, আমি শেষ করতেছি। তো এখন এদিকে সরকারের দৃষ্টি দিতে হবে। এটা লোয়ার জুডিশিয়ারি বলেন, হায়ার জুডিশিয়ারি বলেন, সব দিকেই গভর্নমেন্টকে ভিজিলেন্ট থাকতে হবে এই দিকটা। আর সেকেন্ড দিক হচ্ছে, সব জায়গার কিন্তু জবাবদিহিতা আছে, এখানে কিন্তু জবাবদিহিতা নাই। ডিস্ট্রিক্ট জাজ বা অধস্তন আদালতের জাজদের জবাবদিহিতা কিন্তু হাইকোর্টে আছে। হাইকোর্ট জাজ বলেন, অ্যাপিলেট ডিভিশন জাজ বলেন, ওনাদের কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো এই বলেন, এই প্রিভি কাউন্সিল বলেন বা কোন সংস্থা বলেন, এরকম কোনো জবাবদিহিতা কিন্তু কোথাও নাই। কোনো জাজ আরবিট্রারি কিছু করতেছে, তার বিরুদ্ধে যদি মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মতো এলিমেন্ট থাকে, গভর্নমেন্ট ব্যাক করাতে তার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। আবার যার বিরুদ্ধে এলিগেশন নাই, মেয়ার এলিগেশন, গভর্নমেন্ট ব্যাক করাতে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাচ্ছে। এগুলোও দেখতে হবে।
এগুলো গভর্নমেন্টকে পলিটিক্সের ঊর্ধ্বে উঠে সংক্ষেপে যদি লক্ষ্য বলেন। রাখতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটি গুরুতর অভিযোগ আছে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিরুদ্ধে, সেটি হচ্ছে এই যে বেঞ্চ গঠন এবং পুনর্গঠনের মাধ্যমে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়। সেই নিয়ন্ত্রণ কিন্তু বিএনপি আমলে ছিল, এই আওয়ামী লীগের আমলেও একই ঘটনা। কি ঘটনাটা? যে বিএনপির আমলে যিনি প্রধান বিচারপতি থাকেন, তিনি বিএনপির আমলে নিয়োগকৃত বিচারপতিদের সবচেয়ে ভালো বেঞ্চগুলো দেন, মানে জামিনের বেঞ্চ, রিট বেঞ্চগুলো দেন। আবার আওয়ামী লীগ আমলে যিনি প্রধান বিচারপতি থাকেন, তিনি আওয়ামী লীগ আমলে যারা যারা নিয়োগপ্রাপ্ত বিচারপতি আছেন তাদেরকে ওই রকম কাজটা করেন। আজকে দেখেন 40 জন বিচারপতি আছেন বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত, তাদের কিন্তু কোনো ভালো বেঞ্চ নাই। সব ভালো বেঞ্চগুলো কিন্তু আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের আছে। এই যে নিয়োগ, এই বেঞ্চ গঠন, পুনর্গঠন, নিয়োগ, বদলি, পদোন্নতি, এর মাধ্যমে যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই নিয়ন্ত্রণটা 90 সালের পর থেকে ব্যাপকভাবে হয়েছে। গণতান্ত্রিক সরকার আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি উভয়রাই করেছেন। এবং আমাদের যারা আইনজীবী সমিতি আছে, আমি এটা বলবো যে আইনজীবী সমিতি দলীয় রোগে আক্রান্ত হয়েছে। এখন আইনজীবী সমিতি এলো আইনজীবীদের সংগঠন, কিন্তু দেখা যায় এটা বিএনপি সংগঠন নাহলে আওয়ামী লীগের সংগঠন। এই যে অবস্থাটা আইনজীবীদের, আমরা এখানে যে আলোচকরা আছেন তারা বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। আমরা আশা করব আগামী দিন থেকে তারা এই যে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা মর্যাদা রক্ষার জন্য তারা একটা সংগ্রাম করবেন। এবং বিশেষ করে প্রধান বিচারপতি যিনি হন, ধন্যবাদ। অসীম কি আমি যোগ একটি করতে বিশেষ করে যাচ্ছিলেন? না, please, please, আমি ওনার ভাইসের সঙ্গে অসীম। আমি একমত প্রকাশ করছি, তবে সবাইকে একটা বলতে জিনিস হবে, একটু হ্যাঁ। ক্ল্যারিফাই করি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত মাননীয় অনেক বিচারপতিকে নিয়ে কতগুলো বেঞ্চ ছিল যেখানে ভিন্ন মতাদর্শে বিশ্বাস করেন এ ধরনের মাননীয় বিচারপতিরা আপনার বেঞ্চ পেয়েছিলেন, যার কারণে অনেক বেশি যুগান্তকারী বলেন, বিতর্ক বলেন, যাই বলেন না কেন, তৎকালীন জোট সরকারের বিরুদ্ধে গেছে। এরকম অনেক সিদ্ধান্ত এসছে যেগুলি মনে করেন যে এখন আমরা বলি যে ল্যান্ডমার্ক ডিসিশন। সো একেবারে এটা ঠিক না যে তখন দেওয়া হয়নি। তবে হ্যাঁ, এখন আছে কিনা এটা আমি আর এই বিতর্ক তুললাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন হ্যাঁ, করব। দুটো মানে আমাদের আদালত এবং বিচার ব্যবস্থা কতটা জেন্ডার সংবেদনশীল, কতটা নারীর প্রতি সংবেদনশীল, যদি একটু সংক্ষেপে উত্তর দেন আপনি। এটা যদি বলা যায় তাহলে এটাকে দুইভাবে দেখা যায়। সেটা হচ্ছে যে আসলে যিনি বিচারক বা বিচারপতি যারা আছেন তারা কতটুকুন নারীদের প্রতি সেরকম সংবেদনশীল। কারণ আমরা সবসময় গেলেই যে সেটা আমরা যে নারী হিসাবে যাব সেটা কিন্তু সেই ফ্যাসিলিটিস আমরা চাই না। আমরা আইনজীবী হিসাবে চাই যে ওখানে দেখাতে, কিন্তু কিছু কিছু নারীদের ঘটনা ঘটে যেটা দেশের জন্য সংবেদনশীল, সেই কাজগুলো যখন আমরা নিয়ে যাই সেই জায়গাটা আমরা মনে করতে পারি যে সেখানে যদি জাস্টিসরা সেই কাজগুলো যখন ওনারা নেন সুমোট হিসেবে, আমি মনে করি সেখানে সংবেদনশীল। অ্যাজ এ আমি একজন নারী আইনজীবী, তার এটা আমি নিতে চাই না, কিন্তু দেশের যখন ঘটনা ঘটে সেটার থেকে সংবেদন। আমি দুটো সুপারিশ আমার আছে। একটা সুপারিশ হচ্ছে যে আমাদের জাতীয় লিগাল এইড কমিটির অর্থ আছে কিন্তু, যেটা অলরেডি মন্ত্রণালয় এটা করে থাকে, যেটা কিছুক্ষণ আগে একজন বলেছেন যে যারা জুনিয়র লয়ার তারা কোথাও অর্থ পায় না, বা অনেক গরিব মানুষ তারা কোথায়, এই অর্থটা কিন্তু ঠিকভাবে ব্যবহার হয় না। আমি বলবো যে এটা অনেকে জানেন, আমি তানিয়া আবির আছে যেখানে বার কাউন্সিল, আমি জানি যে সাবেক যারা আছেন এখানে আমাদের সেক্রেটারি, তাদের কিন্তু অনেক ভূমিকা আছে। সাবেক হলে বা তারপর চলে গেলেন, জানালাম তো মাত্র। তো এই জিনিসগুলো কিন্তু ব্যবহার হয় না, অথচ কোটি কোটি টাকা আছে যে টাকাগুলো ফেরত যাচ্ছে গরিব মানুষের। কোন খাতে বললেন আপনি এটা? এটা জাতীয় লিগাল এইড কমিটি, এটা আইন মন্ত্রণালয়ের আন্ডারে থাকে। এবং হ্যাঁ, যেটা এই টাকাটা কিন্তু ভালোভাবে ব্যবহার করা যায়, যারা যে সমস্ত বিশেষ করে জেলখানা যারা আটক আছে তাদের জন্য বিশেষ করে এই কাজটা করা যায়, এবং নারী ও শিশুদের জন্য। আরেকটি কথা বলতে চাই যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এতক্ষণ ধরে বিচারপতি সমস্ত সুপ্রিম কোর্ট ঠিক করলাম যে আমাদের এই দল টল সব টপ ঠিক, কিন্তু যারা আমাদের এই কজ লিস্ট উঠান আর নামান আর যে ফাইলটা উঠান আর নামান, আমরা কিন্তু সেটা নিয়ে কথা বলিনি। যেখানে আমরা বন্দি, আমার মনে হয় যে যত না ফিস আমরা নিয়ে থাকি তার অর্ধেকই বলা হয় যে ওখানে টাকাটা না দিলে এটা উঠবে না। এই প্রসিডিউরটা, এই সিস্টেমটাকে যদি ঠিক করে না নিয়ে আসা যায় তাহলে কিন্তু লয়ার বেনিফিটেড হবে, কিন্তু যারা আমাদের ক্লায়েন্ট আছে তারা কিন্তু সবসময় সাফার করবে। অনেক ধন্যবাদ। আমি সুপারিশ আকারে বলছি, কিন্তু কয়েকটা প্রসঙ্গে তথ্যগত বিভ্রাট আছে, এই জিনিসটা খুব বেশি সময় কিন্তু না, একদম শেষ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত সময় শেষ করব। যে কোনোভাবেই রাজনৈতিক বিবেচনায় বিচারকদের প্রতি অবিচার করা হলে সে কিন্তু তাকিয়ে থাকবে যে কোথার থেকে আমার অনুগ্রহ আসবে। আমার ভাই যে দলটি করে সেই দলের আমলে 16 জন কম্পিটেন্ট বিচারককে প্রধান বিচারপতি সুপারিশ করার পরেও তাদের বাদ দিয়ে দেওয়া হয়। এখন যদি নতুন কেউ আসে, সে আওয়ামী লীগ আমলে হোক আর বিএনপি আমলে হোক, তার কিন্তু একটা চিন্তা চেতনা থাকবে যে আমি ভালো কাজ করলেও তো আমাকে কনফার্ম না করে বাদ দিয়ে দিতে পারে। এই জন্য দরকার
দায়িত্বশীলতা রাজনীতিবিদদের কাছ থেকে যেমন, দ্বিতীয়টা হলো আইনজীবীদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এই কারণে আইনজীবীরা যদি কোর্ট অঙ্গনকে একেবারেই রাজনীতির ডামাডোল চেষ্টা করে একটা জায়গায় যেতে চাই, ধরুন আপনি বিচারক, আমি অন্তত 50 জন লয়ার নিয়ে চিৎকার করলাম আমার নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা উনি শুনতে পারবে না। আপনার কোর্ট থেকে চলে গেল জাস্টিস তানিয়া আমেরি কোর্টে, সেখানে গিয়ে চিৎকার করলাম। কোর্ট অঙ্গনকে পবিত্র রাখার দায়িত্ব রাজনৈতিক দলের নেতাকর্মী কিন্তু কোর্টের ভিতরে ঢোকে না, আইনজীবীরা। তারা যখন নেতাকর্মীর ভূমিকা অবতীর্ণ হয় তখন কিন্তু দুর্ভাগ্যজনক অবস্থার সৃষ্টি হয়। আর একটা ট্রেডিশন হয়ে গেছে, বিচার বিভাগের কোনো না কোনো কারণে সমালোচনা করা আমাদের অনেকের একটা ফ্যাশন হয়ে গেছে। বিচার বিভাগে আমি তো দায়িত্বশীলতার সঙ্গে বলতে পারি, কিন্তু বিচার বিভাগ তো সমালোচনার যোগ্য, সেটা আজকের আলোচনা থেকে বেরিয়ে আসে। সমালোচনার যোগ্য আপনারাই বললেন, কোনো কারণ ছাড়া কিছু ভ্যালিড সমালোচনা তো আজকেই আছে। আমি বলছি যে শুধু রাজনৈতিক কারণে বলবো তা না, বরং সমালোচনা করলেই কেন আমাদের আদালত অবমাননার ভয় দেখানো হয় আসলে? না, আদালত কিন্তু কখনো সমালোচনা করলে হবে না, সেটা হতে হবে কনস্ট্রাকটিভ। আপনি ধরুন জেলা বিএনপির সভাপতিকে বিচারক করা হয়েছে, কিন্তু বিচারক জীবন সে কিন্তু ভালো বিচারকের দায়িত্ব পালন করছে। কাজে রাজনীতি করে আসলেই যে সে খারাপ হয়ে যাবে এমন নয়, কিন্তু বিষয়টা যদি কোনো না কোনো ভাবে আমার বিপক্ষে যাবে এই চিন্তা চেতনার লোক হয়, সেটাই হয় দুর্ভাগ্যজনক। বার কাউন্সিল যদি দায়িত্বশীলতার সঙ্গে পারফর্ম না করে, অনেক আইনজীবী, সকলে না, কিছু কিছু আইনজীবী নানাভাবে ক্লায়েন্টদেরকে হয়রানি করে। তার যে আমাদের যে নিয়ম আছে বার কাউন্সিল অর্ডার, সে অর্ডারের পরিপন্থী কাজ করে। কিন্তু বার কাউন্সিলে দেখা যাবে যে একটি মামলা যদি কোনো আইনজীবীর প্রতারণার কারণে হয়, এই মামলা এমনও রেকর্ড আছে 20 বছরে বিচার শেষ হয় না, কারণ আইনজীবীদের বিরুদ্ধে বিচারের অভিযোগ ওটা আর নিষ্পত্তি হয় না নানা অজুহাতে। এই জন্য বলছি দায়িত্বশীলতা বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন এবং বিশেষ করে আইনজীবীদের না হলে সত্যিকারের স্বাধীন বিচার ব্যবস্থা পাওয়া বাস্তবই সম্ভব। খুব সংক্ষেপে আমি বন্ধুদের সাথে একমত, বিচারকদের সুযোগ বাড়াতে হবে, তার বিশেষ করে তার বাসস্থানের সুযোগটা বাড়াতে হবে। দ্বিতীয় কথা আমি বলছি যে উনি যেটা বলছেন যে আমাদের যে মামলা উঠানো আমার বিষয়টা, আমরা এটাকে আমরা দূর করতে পারি যে আমরা ডাটা ব্যাংক যদি তৈরি করতে পারি, ডাটা ব্যাংক যদি তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কোন মামলা সবচেয়ে পুরনো মামলা, সেই মামলাগুলো যদি আমরা দিয়ে দিতে পারি লিস্টে পুরনো মামলা হিসেবে, তাহলে মনে হয় এই ধরনের উঠানো নামানো এগুলো কিন্তু কমে যাবে। ডাটা ব্যাংকটা এই জন্য খুবই জরুরিভাবে তৈরি করা আমার মনে হয়। আমরা যে এখন কম্পিউটারে হাইকোর্ট রুলস, রিসেন্ট হাইকোর্ট রুলস কিন্তু অনেক ইমপ্রুভ মনে হচ্ছে। আমি বলছি আর আমরা মনে হয় তা নিয়ে যেটা বলছেন, আমার মনে হয় বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে আমি, অসীম বা বদুজা বা সমরেজা, আমরা সকলেই কিন্তু একমত এবং আমরা সবাই কিন্তু একসাথে দাঁড়াবো। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে কিন্তু আমরা এটা এখানে দাঁড়িয়েও বলতে পারি, আমরা সবাই একসাথেই দাঁড়াবো বিচার বিভাগের মর্যাদা রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য সকলেই আমরা বাদ পড়লাম কি যে আমরা দাঁড়াবো না? না, উনি বলছেন যে আমাদের চারজনকে যে আমরা কি কই করো না, আমরা অবশ্যই দুজনকে এক জায়গায় নিয়ে গেছে, আপনারা আমরা বললাম যে আমি একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, আমি যেটা মানে ভুলতে বলে গেছি, আমরা শেষে যাব, আপনি শেষ করবেন আলোচনা। যে মানে বিচারপতি নিয়োগের যে কথাটা বলেছিলাম, আমি কিন্তু এই যে আপনার ডিএজি, এএজি কিংবা অ্যাটর্নি জেনারেল নিয়োগ, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল নিয়োগ, এটাও কিন্তু আমাদের বিশ্লেষণ বিবেচনা আনতে হবে। তা না হলে অতিরিক্ত মানে দলীয় উন্মাদন, আমি যে কথাটা বলছি, ক্ষমতায় গেলে ডিএজি হব, এএজি হব, এই যে একটা মানসিকতা কাজ করে, সেটা তখন কিন্তু এই সুপারিশটা আমরা নিয়েছি। আর কেউ কোনো পয়েন্ট কি বাদ পড়েছে কিনা? আমি একটা কথা বলি, আগামী সরকারের জন্যই ক্ষতি হবে। এই সুপারিশ যেই সরকারি আগামী সরকার ক্ষতিগ্রস্ত, এই জন্যই এই সরকারের আমলে যা নিয়োগ দেওয়া শেষ, জাজ নিয়োগ দেওয়া প্রায় শেষ, এএজি ডিএজি নিয়োগ দেওয়া শেষ, নতুন গভর্নমেন্ট যে আসবে তার জন্য একটু মুশকিল হবে আর কি। ন্যায্য কথা তো কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে আজকে যদি আপনি ওই 200 বিচারক 200 এএজি ডিএজি নিয়োগ দিয়ে 5 বছর চালান, আগামীতে তো আপনার আবার 200 দিতেই হবে, কারণ কোর্টগুলো তো আপনার চালাইতে হবে। তাহলে আমরা থামবো কোথায় আসলে? এখন থামবেন কোথায় এটা দেখতে হবে যে আপনার প্রমাণ কতটুকু দিচ্ছেন মামলা ডিসপোজালের জন্য, সেটা ঠিক করতে হবে। একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আমরা যখন কাজ করতে 18 জন এএজি, 18 জন আমরা ছিলাম এএজি। এখন কি পরিমাণ ডিএজি হইতো 12 জন ছিলাম আমরা ডিএজি, বাদল সাহেব ছিলেন তখন আমরা 20 জন ছিলাম, এখন 60 জন। আমার মনে হয় এটা আমি একটা কথা বলে শেষ করে দেব যে আমাদের যিনি প্রধান বিচারপতি, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না, সংবিধানে বলা আছে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি। এই যে সাংবিধানিক মর্যাদা প্রধান বিচারপতির, একটা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, এরকম একটি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তিনি
বাংলাদেশের প্রধান বিচারপতির মতো ভূমিকা রাখবেন, সেটাই প্রত্যাশা আমার। ধন্যবাদ। তানিয়া আপা, আপনি যদি শেষ করেন please। ধন্যবাদ। বার কাউন্সিলের কথা এসেছে, বার কাউন্সিলের প্রচুর কাজ। বার কাউন্সিলে মাত্র 14টা পোস্ট। এই 14 জন ব্যক্তি যখন বার কাউন্সিলে 14টা পোস্ট হয়েছিল তখন কত 5,000 10,000 আইনজীবী ছিল। এখন মনে করেন 25,000 50,000 50-50-এর উপরে হয়ে গেছে। 40,000 So, কেউ বলে 44, কেউ বলে 50 আমাদের আইনজীবী। তো আমার মনে হয় ডাবল দেওয়া দরকার। অন টপ অফ দ্য যে দলীয় বিষয়টা আপনারা বললেন, এর আরেকটা দিক আছে যে বার কাউন্সিলের সবাই যদি আমরা 14 জন যদি আপনার 2-3টা করে কমিটি চেয়ার করে কাজ করি, কাজ কুলাতে পারবো না, কোঅপশন করতে লাগবে। কিন্তু সো আনফরচুনেট, যেহেতু আমাদের মেজরিটি নেই, আমরা এখন তো আইন সংশোধন হয়ে আপনাদের কাজ শেষ, আর কি কাজ করবেন? আইন সংশোধন করার পরে বাদল থ্যাংক ইউ ভাই হিসেবে একটু সত্য কথা তো। ধন্যবাদ, অবশ্যই সত্য কথা, বাট ইন্টারাপশনটা ঠিক না বাদল। একটু মর্যাদা সম্পন্ন বিহেভিয়ার জাতিকে দেখান। ধন্যবাদ, থ্যাংক ইউ বাদল। আপনি আপনার সময় বলেছেন Thank you, ওনাকে বাদল। ইন্টারফেয়ার করা ঠিক হবে না। ওকে না, সেটা আপনি আপনার সময় বলতেন, ওনারটা ওনার কথা বলতে দেন প্লিজ। বাদল, আপনার উপদেশ ছাড়া তো আমি চলতেই পারতাম না। বলেন আমার তো? উপদেশটা আপনার অশেষ না ধন্যবাদ। না না বলার প্রশ্ন হবে না, আপনি তো আপনার দিকে বলতেছেন। আমি যে আইন কেমন সংশোধন করে বার কাউন্সিল ধন্যবাদ। বার কাউন্সিলের আইনটি এই সরকার এসে সংশোধন করেছে। আসলে এর আগে বিএনপি করেছিল। না না বিএনপি করেছে ভোটাভুটির ব্যাপারে। আমি বলি বাউদুল ভাই, বিএনপির দেখানো পথটা Rubaiyat, আমি আওয়ামী লীগ কিন্তু আরো 5 minute সুচারুভাবে extra করেছে নিব, that's right. এবং আইনজীবীদের ক্ষমতা কুক্ষিগত এতে শেষ সেটা হয়েছে। মানছি আমি। সালেউদ্দিন ভাই, আগে যেটা করেছিল, যেটা 2002 সালে অ্যামেন্ডমেন্ট যেটা করেছিল, সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদেরকে আপনার প্রদান করেছিল সে আইনজীবী হিসেবে এনরোল করার ব্যাপারে। আর যেটা তানিয়া আপা একটু আগে বলেছেন, তার আগে ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার দীর্ঘ 8 বার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। সে সময় একটা অভিযোগ কিন্তু বারবার এসেছিল যে দলীয় বিবেচনায় আপনার ওই যে অমুক জেলার নেতারা আপনার সুপারিশ করেছে এটা আমার দলের এনরোলমেন্টটা সেভাবে হয়ে আসছে, যার কারণে 2002 সালে অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল যে আইনজীবী এবং সুপ্রিম কোর্টের মানে মাননীয় হাইকোর্ট বিভাগের হোক বা অ্যাপেলেট ডিভিশনের জাজরা আপনার চেয়ার করতে আপনাকে ইন্টারভিউ অনেক বোর্ডে। ধন্যবাদ। এখন সেটা মনে করেন যে আপনার অশেষ সত্যি কথা হয়ে সম্মানিত গেছে। প্যানেলিস্টদেরকে অনুরোধ করবো, যখন একজন কথা বলবেন বাকিরা কথা না বলার জন্য। না, একদমই ঠিক না এটা। একজন সম্মানিত দর্শক আছেন, ওনার ফোনটি নিয়ে আমি আপনার কাছে যাবো। হ্যালো, কে আছেন ফোনে? অসীম নিজের প্রতিক্রিয়া থেকে Hello? সরে যাচ্ছেন একটু পরে। জি বলুন, বলুন, প্রশ্নটি বলুন। হ্যালো ভাই, আমি পিরোজপুর থেকে বলছিলাম, আমার নাম স্বপন। এই প্রশ্নটি বলুন। এখানে আমাদের সৈয়দ সমর রেজাউল করিম ভাই সহ যারা সিনিয়র আইনজীবী আছেন সবার প্রতি সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখছি যে জেলা জজ কার্যালয়ে লিগ্যাল এইড নামে একটা কার্যক্রম চলে, যেটা সরকারি অর্থে অসহায়দের, আমার জানা মতে, আমি জানি সঠিক না জানি না, তবে অসহায়দের যারা টাকা পয়সা নাই বা সেবা নিতে পারে না তাদের জন্য এই কার্যক্রমটা। এটা সঠিক। তো এখানে দেখা যায় যে অসহায়রা যারা সেবা নিতে যায়, যারা প্রসেস জানে না, কিন্তু অনেকের সহযোগিতা নিয়ে আদালতে ওই লিগ্যাল এইড কার্যক্রমের কাছে যাচ্ছে, ওই অ্যাডভোকেটরা ওই অসহায়দের আসলে ফ্রি সার্ভিস দেয় না। ওই যে আর কি ব্যক্তি, তিনি ওই আইনজীবীর পিছনে পিছনে ঘুরে লিগ্যাল এইড। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় প্রশ্নটি আমরা পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। পিরোজপুর থেকে এই প্রশ্নটি করবার জন্য অনেক ধন্যবাদ। আমি একটু সম্মানিত প্যানেলিস্টদের অনুসরণ করবো, তানিয়া আপা আলোচনা জি। করে অনুষ্ঠান শেষ করবো। So, আমাদের- আর কেউ কোনো ধরনের ইন্টারফেয়ার করবেন না প্লিজ, প্লিজ। আনফরচুনেট মডারেটরকে এটা বলতে হচ্ছে, আমার বিজ্ঞ, ওনারা যে এত বিজ্ঞ পরিচয় দিয়েছেন ইতিমধ্যেই। সো আমাদের এই বার কাউন্সিলে আমাদের যেই কাজ করার যে সুযোগ, আমরা কোনো সুযোগই পাচ্ছি না কাজ করার জন্য। সো আমরা মনে করেন এই ইস্যুগুলোতে আমরা কিন্তু এক থাকতে পারি। আমরা আইনজীবীরা সাবসার্ভিয়েন্ট হয়ে গেছি। এখানে পার্টি পলিটিক্যাল স্কোরিং আমাদের ভিতরে, দেখেন প্রতি কথার ভিতরে এভরিওয়ান ইজ ট্রাইং টু শো অফ যে পার্টি পলিটিক্যাল স্কোরিংটা আমি করতে পারলাম কিনা, কারণ আমাকে পরে ধরা হবে, পার্টি বসটা বলবে বলো নাই কেন। সো ইট ইজ মোস্ট আনফর্চুনেট যে আমরা সাবসার্ভিয়েন্ট কেন, আমরা কেন পার্টিকে ডিকটেট করি না, আইনজীবীরা রাজনীতি কেন ডিকটেট করছে না।
রাজনীতিবিদরা যারা ঠিকাদারি ব্যবসা করে, যারা গার্মেন্টস করছে, যারা বিভিন্ন অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে, তারা আইনজীবীদের উপরে কিন্তু বসেছে। সো এই রোলটা রিভার্সাল খুবই প্রয়োজন। সেকেন্ডলি, আমি বলবো যে আমাদের সুপারিনটেন্ডেন্স পাওয়ার যেটা সুপ্রিম কোর্টের আছে, হাইকোর্ট বিভাগের আছে, এই সুপারিনটেন্ডেন্স ক্ষমতাটা যথাযথভাবে কিন্তু আমরা আরো ইমপ্রুভ করতে পারি। প্রত্যেকটা বিভাগীয় এবং সাবঅর্ডিনেট জুডিশিয়ারির উপরে এই ক্ষমতাটা যেটা আছে, এবং সেখানে আমরা অনেক সময় দেখেছি, অস্ট্রেলিয়াতে দেখেছি, চিফ জাস্টিস কিন্তু মামলা শুনানি করেন না, ওনার দায়িত্ব অনেক সময় থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ, কারণ পুরো রাষ্ট্রের জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা কাউকে দেখতে হয়। যখন আমাদের সেক্রেটারিয়েটটা হয়ে যাবে অতি শীঘ্রই, আমার প্রত্যাশা মাজদা হোসেন কেসের কারণে এই সেক্রেটারিয়েটটা ম্যানেজ করতে হবে। সো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কারা এই কাজগুলো করবেন, তখন কিন্তু আমাদের জুডিশিয়ারিকে নিজেদের কাজটা নিজেদেরকে করতে হবে। নিম্ন আদালত একটা সিম্পল আমি বলবো একটা সাজেশন, যে হাইকোর্টে যেরকম কজ লিস্ট আছে, আমাদের নিম্ন আদালতে যেরকম কজ লিস্ট ইন্ট্রোডিউস করা যায়, আমার মনে হয় মামলা নিষ্পত্তি অনেক তাড়াতাড়ি হবে। এত লম্বা লম্বা যে প্রশ্নটি আমি উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, সাদি ভাই করেছিলেন, যে লম্বা লম্বা ডেট গুলা পড়বে না, এবং একজন বিচারক যখন ওখানে বসেন, ওনার কাছে এত মামলা থাকে, সাইকোলজিকে মনে হয় এটা তো আমার সারা জীবনেও আমি মানে 2টা জীবন 3টা জীবন লাগবে এই মামলার স্তূপ শেষ করতে। কিন্তু কজ লিস্ট থাকলে যদি 5টা 10টা যেটা হয়, আমাদের বার কাউন্সিলের কথা যেটা বলা হলো, যে প্র্যাকটিসিং লাইসেন্সের কথা চমৎকার একটা এসছে। অন্যান্য দেশে কন্টিনিউইং লিগ্যাল এডুকেশন থাকতে হয় ওই লাইসেন্স রাখার জন্য প্রতি বছর, এবং জেন্ডার সেন্সিটিভ ট্রেনিং জাজদের এবং আইনজীবীদের এটা বাধ্যতামূলক নিতে হয়, এবং নতুন নতুন যে ধরনের আইন হচ্ছে সেগুলোর উপরে ট্রেনিং নিতে হয়। এখানে লাস্ট কথাটা যেটা বলবো, সময় একদম শেষ, সেটা হচ্ছে দেখেন রাষ্ট্রের যে 3টি অঙ্গ আছে, এক্সিকিউটিভ, পার্লামেন্ট, আমাদের লেজিসলেটিভ বডি অ্যান্ড আমাদের জুডিশিয়ারি। পার্লামেন্টের কিন্তু রাষ্ট্রের টাকা পয়সা তার হাতে, অনেক ক্ষমতা, কোন খাতে কতটুকু টাকা যাবে এটা পার্লামেন্ট নির্ধারণ করে, বাজেট পার্লামেন্ট দিচ্ছে। আমাদের নির্বাহী বিভাগের ক্ষমতা পুলিশ, আর্মি, র্যাব তাদের হাতে। জুডিশিয়ারি তো কিছু নাই ওই সেন্সে, ওইরকম পাওয়ার। কিন্তু জুডিশিয়ারি কিন্তু মূল পাওয়ার হচ্ছে জনগণের আস্থা, লেজিটিমেসি। এই লেজিটিমেসি যদি আমরা বোধ আইনজীবী এবং বিচারকরা আমরা যদি একসঙ্গে কাজ না করি, অ্যান্ড স্পেশালি আমি বললাম যে ডিলে আইনজীবীরা করতে পারে ফর সাম টাইম, কিন্তু একটা বিচারক যদি ডিলে করেন, এটা ডিলে ফর অল টাইম হতে পারে। সো কোর্ট নিয়ন্ত্রণের জায়গাটা হচ্ছে বিচারকদের। প্যানেলিস্ট সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই বিজ্ঞ প্যানেলিস্টরা অনেকগুলো সুপারিশ করেছেন, আমি সেগুলো বলে আজকের অনুষ্ঠান শেষ করব। তারা বলেছেন বিচারক নিয়োগের যে নীতিমালা সেটিকে তৈরি করতে হবে এবং সেটি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র এবং স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে, এবং বিচারক নিয়োগের যে দায়িত্ব সেটা প্রধান বিচারপতির হাতে ছেড়ে দিতে হবে। প্রধান বিচারপতির হাতকে আরো শক্তিশালী করতে হবে। গরিব প্রান্তিক মানুষদের জন্য মামলা করবেন আইনজীবীরা, আজকে বিজ্ঞ প্যানেলিস্ট তাই মনে করছেন, এবং জনস্বার্থে ফি মওকুফ করে হলেও কিছু কিছু মামলা পরিচালনা তাদেরকে করতে হবে। আইনজীবীরা তাদের কোড অফ কন্ডাক্ট, এথিক্স মেনে চলবেন, এবং 1972 সালের যে বার কাউন্সিল আইন সেটিকে যুগোপযোগী করতে হবে। বিচার ব্যবস্থার সব স্তরে যোগ্যতা এবং গুণগত বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। বিচারক নিয়োগের প্র্যাকটিসের যে 10 বছর অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটিকে মেনে চলতে হবে। আদালতের সব ধরনের নিয়োগের দলীয় বিবেচনা থেকে বেরিয়ে এসে সততা এবং যোগ্যতাকে প্রাধান্য করে তুলতে হবে। বিচারপতিদের বেতন ভাতা এবং স্টাফের ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আদালত ও বিচার ব্যবস্থার প্রতিটা স্তরে জবাবদিহিতার একটি কাঠামো তৈরি করতে হবে। জাতীয় লিগ্যাল এইড কমিটির অর্থ গরিব, প্রান্তিক, অসহায়, নারী ও শিশুদের জন্য ব্যয় করা যায় কিনা সেই ব্যাপারটি খুব জোরালোভাবে ভাবতে হবে। এবং কোর্ট অঙ্গনকে যেটি বলা হচ্ছে পবিত্র রাখতে হবে, এবং একটি ডাটাবেস তৈরি করতে হবে, একটা বিচার ব্যবস্থাকে কিভাবে ডিজিটালাইজ করা যায় সেই ব্যাপারটি ভাবতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ এবং বক্তব্য রাখবার জন্য। প্রিয় দর্শক, আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে, আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা গোলটেবিল করব। তখন আপনারা আমাদের সঙ্গে থাকবেন, প্রশ্ন করবেন, আপনারা আমাদের মতামত দিবেন। এতক্ষণ এই রাত অবধি আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।